নমস্কার। পাঁচমিশালি আজকের পর্বে সকলকে স্বাগত। ভোট মিটে গেছে, বুথ ফেরত সমীক্ষাও সবার কাছে এসে গেছে। তাই আজ আমরা সেগুলোর মধ্যে না গিয়ে বরঞ্চ অন্য বিষয়ে একটু কথা বলি। অবশ্যই সেটা বুথ এবং বুথ ফেরত সমীক্ষা সংক্রান্ত এবং ভোট সংক্রান্ত। আমরা আজকে দেখার চেষ্টা করি যে বুথ ফেরত সমীক্ষা যদি মিলে যায় তাহলে কি হবে, আর যদি না মেলে তাহলেই বা কি হতে পারে। আর এ বিষয়ে আমরা কথা বলবো রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক বিশ্বজিৎ দাসের সঙ্গে। অধ্যাপক দাস, আপনাকে স্বাগত। নমস্কার। রাজ্যের সবাই জেনে গেছে যে বুথ ফেরত সমীক্ষা কি দেখিয়েছে। প্রথমে আপনাকে জানতে চাই যে যদি ধরে নেওয়া হয় যে এই বুথ ফেরত সমীক্ষা মিলে গেল তাহলে বাংলার রাজনীতিতে কি প্রভাব পড়তে পারে বলে আপনার মনে হচ্ছে? দেখুন, বুথ ফেরত সমীক্ষা মানে অধিকাংশ যে এজেন্সি এই সমীক্ষা করেছে সেই সমীক্ষা যদি মিলে যায় তাহলে বাংলার রাজনৈতিক ইতিহাসে পরিবর্তন আসছে। কারণ এই পরিবর্তন ঠিক 15 বছর পরে আসছে। এই পরিবর্তন আসলে একটা জিনিস, আমাদের যে পোলারাইজেশন রাজনীতির ক্ষেত্রে, অর্থাৎ কনসলিডেশন অফ হিন্দু ভোটার্স, এই যে হিন্দুদের এক হয়ে যাওয়া, হিন্দু ভোটারদের এক হয়ে যাওয়া, সেইটা প্রমাণিত হবে। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে অভিযোগগুলো বারবার বিরোধীরা করেন যে এই রাজ্যে দুর্নীতি রয়েছে, এ রাজ্যে শিল্প আসছে না, এ রাজ্যে অর্থনৈতিক ভাবে দুর্বল, এই জিনিসগুলো যেমন গুরুত্বপূর্ণ, যে তারা চেষ্টা করবে সেই ভাবমূর্তি অন্তত প্রথম টার্মে সেটা প্রতিষ্ঠা করার। এবং এর সঙ্গে সঙ্গে তারা চেষ্টা করবে সমাজ কল্যাণমূলক প্রকল্প। একটা সময় বিরোধী দল হিসাবে ভারতীয় জনতা পার্টি ভিভিডলি ক্রিটিসাইজ করত, চূড়ান্ত সমালোচনা করত। এখন তারাই আবার প্রতিশ্রুতি দিয়ে বলেছে যে তারা ক্ষমতায় আসলে তারা চেষ্টা করবে যে এই যে সমাজ কল্যাণমূলক প্রকল্প সেটা দ্বিগুণ করে দিতে। অর্থাৎ একটা জিনিস দেখতে হবে, যদি এক্সিট পোল সত্যি হয় তাহলে, সত্যি হয় কিনা সেই বিতর্কে আমি যাচ্ছি না, যদি সত্যি হয় তাহলে পশ্চিমবঙ্গে পরিবর্তন আসবে। আর পরিবর্তন আসলে আর্থিক যোগানটা, যেহেতু কেন্দ্রে যে সরকার আছে, রাজ্যে সরকার অর্থনৈতিক ভাবে অনেকটা শক্তিশালী রাজ্য আরো হবে। এবং সেক্ষেত্রে স্পেশাল প্যাকেজ যদি পায় এবং বিভিন্ন ধরনের শিল্প যদি আনতে পারে, বৃহৎ শিল্পের কথা, যদিও পশ্চিমবঙ্গ এখন ক্ষুদ্র বা মাঝারি শিল্পে ভারতবর্ষে 1 নম্বর, তাহলে যে বৃহৎ শিল্পের কথা বা শিল্প সম্মেলন নিয়ে খোঁচা দেয়, দায়িত্বটা কিন্তু ভারতীয় জনতা পার্টি বা তারা যদি শাসক দল হয় তাদের উপর বাড়বে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় যদি ইনকেস ক্ষমতায় না আসতে পারে, এক্সিট পোল সত্যি হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বিরোধী হিসাবে ভয়ানক। অর্থাৎ তাকে যে 5 বছর সরকার চালাতে হবে, সেই সরকার যথারীতি গণতান্ত্রিক বিরোধিতার মধ্যে, গঠনমূলক বিরোধিতার মধ্যে চালাতে হবে। এবং এটা তো ভাবা যায় না যে এক্সিট পোল যে যা দেখাচ্ছে, অনেক এক্সিট পোল দেখিয়েছে খুব মিনিমাম মার্জিনে দুটো দল রয়েছে। সেক্ষেত্রে সরকার চালানো যে দলই করুক না কেন বেশ কঠিন। আচ্ছা, আপনি যা বললেন যে রাজনৈতিকভাবে পট পরিবর্তন হলে আর্থিক সুরাহা হতে পারে, কেন্দ্রের থেকে টাকার যোগানটা স্মুথ হবে, মসৃণ হবে, আরো বেশি প্যাকেজ আসতে পারে, সেসব তো আছে। কিন্তু প্রাথমিকভাবে যদি এক্সিট পোল মিলে যায় তাহলে তৃণমূল দলটায় ভাঙন কতটা সম্ভাবনা তৈরি হতে পারে? আমি নাম বলছি না, ইতিমধ্যেই দুজন হেভিওয়েট তৃণমূল নেতার হ্যাঁ। কে নিয়ে চর্চা শুরু হয়েছে যে হুম তারা নাকি বিজেপির সঙ্গে তলে তলে হুম যোগাযোগ রাখছে। একইভাবে হুম অধীর চৌধুরীও বলেছেন যে মুর্শিদাবাদ জেলার তৃণমূলের হুম বহু হুম কাউন্সিলর বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে। তো দলে তৃণমূলে ভাঙনের সম্ভাবনা কতটা দেখছেন? দেখুন, এই যে তৃণমূলে ভাঙনের কথা বলছেন, এই ভাঙনটা কিন্তু হঠাৎ করে আমরা এখনই বুঝতে পারবো না। কারণ এটা তো আমরা দেখেছি যে বিজেপি যখন ক্ষমতায় আসবে, বিজেপির নির্দেশিত বা একটা নিয়ন্ত্রণ আছে এরকম,
সেই কেন্দ্রীয় এজেন্সিগুলোকে ব্যবহার করার একটা তাগিদ দেখা যাবে অন্যান্য রাজ্যের ক্ষেত্রে যেটা হয়েছে। এবং যারা একটা সময় সরকার ছিল, সেই সরকারটাকে তারা এমন করার চেষ্টা করেছে যে তাদের অধিকাংশ লোককে নিয়ে গেছে। এইটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। যদি আপনি রাজনীতি দেখেন, সেই রাজনীতির এই প্রবণতাটা কিন্তু একেবারে ব্যতিক্রমী প্রবণতা নয়, একেবারে রুটিন কাজ তাদের করে। এখন ওরা চেষ্টা করবে যে মার্জিন কমে সরকার গঠন করে যদি এই বিধায়ক গুলোকে নিয়ে আসতে পারে, তাহলে তাদের অনেক শক্তিশালী হবে। এবং তার কাছে পথ কি খোলা আছে? পথ একটাই খোলা আছে, ক্ষমতা একটাই খোলা আছে, কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করা। যেমন নির্বাচনের আগে তারা এ রাজ্যে করছিল, সেই কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার করে তাদের উপর চাপ তৈরি করবে এবং আলটিমেটলি তাদেরকে দলে আনার চেষ্টা করবে। কিন্তু এটাও রুখে দেওয়ার মতো ক্ষমতা, মানে অন্যান্য সরকারের সঙ্গে তৃণমূল সরকারের একটা ডিফারেন্স আছে। তৃণমূল রাজনীতিটা করে সেখানে 365 দিন, তার মানে 24x7, 365 রাজনীতি করে। আপনি দেখবেন এ রাজ্যের এই লাস্ট 1 বছর বা 2 বছরের রাজনীতি, বিজেপি তখনই তৎপর, তখনই ভোটের রাজনীতি বা সংসদীয় ইলেকটোরাল ডেমোক্রেসিতে থাকে। নির্বাচনের ডেট ঘোষণা হওয়ার পরে বারবার তাদের প্রচুর নেতারা আসেন, তারা কিনা এসে এখানে একটা বাইনারি বা একটা ন্যারেটিভস তৈরি করার চেষ্টা করেন, যে ন্যারেটিভস এর সুফল কখনো কখনো পান। এবার যে পাবেন এরকম কিন্তু নিশ্চয়তা নেই। এখন যে এক্সিট পোল গুলো, অধিকাংশ জন মনে করে যে এক্সিট পোল সত্যি নয়, সেই এক্সিট পোলে যদি আমরা সত্যি বলে মনে করি, তাহলে এই সম্ভাবনা একটা থাকে। তার মানে হিউজ যে সব তৃণমূল নেতা চলে যাবে। আর একটা জিনিস বিশ্বাস করুন, তৃণমূল নেতারা গেলে কোনো অসুবিধা হয় না, কর্মী গেলে অসুবিধা হয়। আসলে একজন নেতা যদি প্রচুর কর্মী নিয়ে যায়, তখন সেই রাজনৈতিক দলে ভাঙন হয়। সেই পরিস্থিতি তৃণমূল থেকে তৈরি হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে নেই। আচ্ছা, আপনি এতক্ষণ বা আমরা এতক্ষণ আলোচনা করলাম এইটা ধরে নিয়ে যে বুথ ফেরত সমীক্ষা যা দেখিয়েছে সেটা সত্যি হলো, অর্থাৎ রাজ্যে ক্ষমতার পালাবদল হলো। কিন্তু যদি এর উল্টো হয়, বিপরীত হয়, যদি ক্ষমতায় আবারও মমতা বন্দ্যোপাধ্যায় আসে, তাহলে বাংলার রাজনীতিতে কি প্রভাব পড়তে পারে? ক্ষমতায় যদি মমতা বন্দ্যোপাধ্যায় আবার আসে, তাহলে তার সামনে অনেকগুলো চ্যালেঞ্জ। কারণ যদি সমীক্ষাটা ভুল হয়, মানে ভুল হওয়ার সম্ভাবনাও তো আছে, অধিকাংশ ক্ষেত্রে ভুল হয়েছে এক্সিট পোল। সেই এক্সিট পোল ভুল হলে আবার চতুর্থবারের জন্য তৃণমূল সরকার গঠন করবে। এবং তাদেরও অঙ্গীকার রয়েছে, অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে, সেই চ্যালেঞ্জ গুলো ফুলফিল করা। তৃণমূল সরকারের দুটো যদি আপনি লাইন ধরেন বা প্যারামিটার ধরেন, একটা হচ্ছে সমাজ কল্যাণমূলক প্রকল্প, আর একটা হচ্ছে ধর্মনিরপেক্ষ বা বিরোধীরা বলে সংখ্যালঘু তোষণ। এই দুটোর ক্ষেত্রে, অর্থাৎ পশ্চিমবঙ্গ অন্যান্য রাজ্যের মতো দাঙ্গা তৈরি যাতে না হয়, সেই জন্য এই যে ধর্মনিরপেক্ষর যে বাতাবরণ, এই এত ডাইভার্সিটি এই রাজ্যটার মধ্যে, সেইটাকে রক্ষা করা, সংবিধানকে রক্ষা করা। এবং সব থেকে বড় কথা, যে তারা চাইছে 2029-এ লোকসভা নির্বাচনের আগে যদি এই পশ্চিমবঙ্গ দখল করতে পারে, তাহলে রাজনৈতিক ভাবে বিজেপি অনেকটা এগিয়ে থাকবে। কারণ জানেন যে লোকসভায় অনেক আসনের অঙ্গীকার দিয়ে বিজেপি কিন্তু সেই আসন পেতে পারেনি, কারণ তার সহযোগী রাজনৈতিক দলগুলোর সাহায্যে কেন্দ্রীয় সরকার চলছে সেখানে। এবং এই যে মহিলা সংরক্ষণ বিল পাশ করতে পারলো না, পশ্চিমবঙ্গের বিরোধিতার একটা বড় অংশ, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাহলে আগামী দিনে বিভিন্ন বিল পাশ করার ক্ষেত্রে তাদের কাজ দেবে। রাজ্যসভা লোকসভার ক্ষেত্রে তৃণমূলের যদি ইয়ে কমে সেটা, তাহলে তার প্রাথমিক ক্ষেত্রে তারা বিধানসভায় চাইছে এটা যদি দখল করে নেয়, তাহলে কেন্দ্রীয় সরকার চালাতে তাদের সুবিধা হবে। কিন্তু তৃণমূল কংগ্রেস একটা রাজনৈতিক দল, আঞ্চলিক রাজনৈতিক দল, তারা অত তাড়াতাড়ি মাথা নত করার বা 1 ইঞ্চিও জমি ছাড়ার অবস্থায় নেই। তারাও শেষ ফাইট দিয়ে যাবে। আমি একটু আগে আপনাকে বলছিলাম যে তৃণমূল কংগ্রেস কিন্তু কেন্দ্রের বিরোধী হিসাবেও মারাত্মক। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন রাজ্যের বিরোধী ছিল একটা সময়, সেখান থেকে ক্ষমতায় এসছে। এইটা যদি দখল করে, মানে এটা যদি সে করে যে কেন্দ্রের বিরোধিতা, এবং একই সঙ্গে কংগ্রেসের সঙ্গে যদি সখ্যতা তৈরি হয়, অন্যান্য আঞ্চলিক দলগুলোর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সখ্যতা রয়েছে, তাহলে 2029-এর নির্বাচন ইন্টারেস্টিং হবে। আর পশ্চিমবঙ্গের মানুষ
তারা যে সমাজ কল্যাণমূলক প্রকল্পগুলো পাচ্ছিল সেইটা আরো যাতে কার্যকরী হয়, আর যে অভিযোগগুলো আছে, যে অভিযোগ দুর্নীতির অভিযোগ বলে, সেইটাকে মিনিমাইজ করার চেষ্টা করতে হবে। এবং একই সঙ্গে মানুষের চাকরি তৈরি করা, যে চাকরি নেই যেটা সবচেয়ে বড় অভিযোগ, তরুণ প্রজন্মের ক্ষেত্রে নিয়োগ সুনিশ্চিত করা, এগুলো করতে হবে। আর প্রান্তিক মানুষের হাতে, এবং শিল্প যদি হয়, এবং শিল্প না হলে তো অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে না। তাহলে প্রথম চ্যালেঞ্জ থাকবে অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়া, এবং এটা ব্যতিক্রমী একটা রাজ্য বাংলা, কারণ লড়াইটা হয়েছে বাংলা এবং বাঙালি আনাকে বাঁচিয়ে রাখার জন্য। সেই বাংলা এবং বাঙালি আনাকে বাঁচিয়ে রাখার লড়াইয়ে তৃণমূল আরো একটা স্টেপ এগিয়ে যায়। আপনি আপনার বক্তব্যে একটু আগেই বললেন যে যদি তৃণমূল হেরে যায় তাহলে বিজেপি কেন্দ্রীয় সংস্থা কাজে লাগিয়ে দল ভাঙানোর চেষ্টা করতে পারে, সোজা কথায় বিধায়ক কেনা বেচার চেষ্টা করতে পারে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যদি কম মার্জিন নিয়ে ক্ষমতায় আসেন, সেই সম্ভাবনা কি বিজেপির ক্ষেত্রেও খাটে না? বিজেপিতেও কি ভাঙন দেখা দিতে পারে না? অবশ্যই পারে, অবশ্যই পারে, সেই সম্ভাবনা আরো বেশি। কারণ দেখুন, যারা বিধায়করা নির্বাচনে লড়েছেন তাদের একটা করে এজেন্ডা থাকে। এখন সে যদি সরকার গঠন না করতে পারে, আর সরকার যেমন প্রপোজাল দেবে, তখন অনেকগুলো ক্ষেত্রে আপোষ করে সরকারও করে, বিরোধী দলের যারা বিধায়ক তারাও করে, তারা চলে আসে। অসংখ্য উদাহরণ আমরা দেখেছেন। এবং এই মুহূর্তে যে নির্বাচন হলো, আমি বলতে পারি একেবারে আলিপুরদুয়ারের সুমন কাঞ্জিলাল, তিনি বিজেপির টিকিটে জিতেছিলেন, পরবর্তীকালে তিনি তৃণমূল কংগ্রেসে আসেন, এবছর তৃণমূলের টিকিটে দাঁড়িয়েছেন। সুতরাং এই যে আরো একাধিক আছে এক্সাম্পল। সুতরাং এই যে একটা প্রবণতা, সেটা যে শাসক দলও বিজেপি থেকে কিনবে না এমন নয়, কেনার কথা বরং বলবো না, কারণ শাসক দল তো সরকার গঠন করে ফেলেছে। বরং বিজেপি থেকে শাসক দলে যাওয়ার প্রবণতা বা টেন্ডেন্সি, সেটা কিন্তু প্রবল। আপনি যেটা বলছিলেন যে জাতীয় রাজনীতির প্রসঙ্গ একটু আনলেন, যদি মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হন, জাতীয় রাজনীতিতে তাহলে প্রভাবটা কি পড়বে? জাতীয় রাজনীতিতে একটা বড় প্রভাব পড়বে, কারণ ইন্ডিয়া জোটের যে সম্ভাবনা, এবং তারা তো অক্সিজেন পেয়েছে, নারী সংরক্ষণ বিল আটকে দিয়ে, তার নামে যে ডিলিমিটেশন হচ্ছিল সেটা আটকে দিয়ে। সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় আবার ক্ষমতায় এসে একদিকে স্ট্যালিন রয়েছে, কংগ্রেস রয়েছে, এদের সবাইকে নিয়ে যে কেন্দ্রীয় বিরোধিতা তৈরি করবে। এবং 2029-এর লোকসভার ক্ষেত্রে, যেটা ওরা অঙ্গ বঙ্গ কলিঙ্গ বলছিল, বঙ্গ দখল যদি না করতে পারে, তাহলে তাদের কাছে একটা মানে হার্ডেল থাকবেই, একটা বাধা থাকবেই, এবং যে বাধাটা খুব সহজে অতিক্রম করা সম্ভব হবে। আপনাকে শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই রাজ্যের ক্ষেত্রে একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে যে দলই ক্ষমতায় আসুক, তারপর রাজ্যে রাজনৈতিক হিংসা তৈরি হওয়ার কিন্তু প্রভূত সম্ভাবনা রয়েছে। আপনার কি মনে হয়? দেখো, রাজনৈতিক হিংসার ইতিহাস এ রাজ্যে আছে। আপনি যদি প্রথম থেকে দেখেন, সব নির্বাচনগুলোতে ভোটের আগে হয় ভোট পূর্ববর্তী হিংসা, ভোটে হিংসা, এবং ভোট পরবর্তী হিংসা। এবারের নির্বাচন যদি দেখেন, ভোট পূর্ববর্তী হিংসা প্রায় হয়নি বললেই হয়। নির্বাচনে কোনো মৃত্যুর খবর হয়নি, তেমন বড় হিংসা হয়নি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া। এখন চ্যালেঞ্জ হচ্ছে ভোট পরবর্তী হিংসা। নির্বাচন কমিশন সেন্ট্রাল ফোর্স রেখে কতটা, যেই ক্ষমতায় আসুক না কেন, এটাকে মিনিমাইজ করা। হয়তো শূন্য করা সম্ভব হবে না, কারণ মানুষ তো রাজনীতি আবেগ দিয়ে করে, সুতরাং ভোট পরবর্তী হিংসাটাকে শূন্য করাটাই লক্ষ্য। এবং শুধু নির্বাচন কমিশন বা কেন্দ্রীয় বাহিনী পারবে না, সবার আগে দায়িত্ব নিতে হবে রাজনৈতিক দলগুলোকে। তাদের কারণেই এই রাজনৈতিক হিংসা হয়। সে শাসক বলুন, বিরোধী বলুন, তাদের যে উচ্চারণ, তাদের যে শব্দ প্রয়োগ, তাতে অনুপ্রাণিত হয়ে তাদের কর্মীরা এই হিংসাতে উদ্যত হয়। সেটার জন্য একদিকে নির্বাচন কমিশন, সেন্ট্রাল ফোর্স, এবং সব থেকে বড় রাজনৈতিক দলগুলোর ভূমিকা। আপনাকে অনেক ধন্যবাদ। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আমাদের নজর থাকবে 4 তারিখ, তারপরে আবার অন্য বিষয় নিয়ে আলোচনা হবে। আজকের আলোচনা এখানেই শেষ। নমস্কার। নমস্কার।